পশ্চিমবঙ্গে নতুন সরকার ক্ষমতায় এসেছে এবং বিভিন্ন এমএলএ ও মন্ত্রীরা তাদের বিভিন্ন দপ্তরের দায়িত্ব নিয়ে বিভিন্ন রকম কাজ শুরুও করে দিয়েছে। এখন অনেকের একটা জিনিস জানার হয়তো ইচ্ছা থাকে যে এমএলএ বা মন্ত্রীরা এই রাজ্য চালায় কিভাবে। ওই এমএলএ বা মন্ত্রী এরা তো বেশিরভাগই খুব বেশি শিক্ষিত হয় না, তাহলে এই পুরো সিস্টেমটা চলে কিভাবে। এছাড়া আরেকটা বিষয়, এই যে আমরা অনেক সময় শুনেছি মহাকরণ, রাইটার্স বিল্ডিং, নবান্ন, বিধানসভা ভবন, স্বাস্থ্য ভবন, বিকাশ ভবন, কারিগরি ভবন, অনেকেই আছে যারা ঠিক মতো জানেই না যে এগুলো কিসের অফিস আর এখানে মেইন কে বসেন। তো রাজ্য চালানোর জন্য গোড়ার এই পুরো সিস্টেমটা আজকে আপনাদের আমি বুঝিয়ে দেবো। দেখুন, রাজ্য চালানোর জন্য একদম গোড়ায় মেইন তিন ধরনের লোকজন থাকে: এমএলএ, মন্ত্রী বা মিনিস্টার, আর সেক্রেটারি বা সচিব। এই তিনজনের ভেতর বিভিন্ন রকমের ব্যাপার আছে, আমি সবই বলবো। তবে প্রথমে বলি যে রাজ্য চালানোর জন্য একদম গোড়ার দিকে কারা কারা থাকে। প্রথমত থাকেন হলো রাজ্যপাল বা গভর্নর, যাকে রাজ্যের প্রথম ব্যক্তি বলা হয়। এরপর থাকে এমএলএরা, যাদের আমরা মানে সাধারণ পাবলিক ভোট দিয়ে রাজ্য চালানোর জন্য পাঠাই। আচ্ছা, এই এমএলএরা কোথায় বসে? এমএলএরা বসে হলো বিধানসভা ভবনে। রাজ্য চালানোর জন্য এই এমএলএরা বিভিন্ন রকম নিয়ম কানুন তৈরি করে, আর সেই নিয়ম কানুন তৈরি করার জন্য এই সমস্ত এমএলএ বসে যে জায়গাতে মিটিং হয় সেই জায়গাটাকেই বলা হয় বিধানসভা ভবন। আচ্ছা, সবাই মিলে যখন মিটিং করে তাহলে ওই মিটিং এর একজন হেড বা সভাপতি থাকা প্রয়োজন। ফলে ওই এমএলএরা যখন ওই বিধানসভা ভবনে বসেন তখন ওইখানকার যে সভাপতি তাকে বলা হয় অধ্যক্ষ বা স্পিকার। এই এমএলএদের ভেতর একজন হয় স্পিকার। এই স্পিকারের নেতৃত্বেই বিধানসভার সমস্ত কাজকর্ম হয়। এবার আমরা মন্ত্রীদের নাম শুনেছি। এই যে যতজন এমএলএ পশ্চিমবঙ্গে টোটাল 294 জন এমএলএ, এই 294 জন এমএলএ এর ভেতর কিছু এমএলএ কে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়, তাদেরকেই বলা হয় মন্ত্রী। তো এই এমএলএদের ভেতর কিছু হয় মিনিস্টার বা মন্ত্রী। এবার এই মন্ত্রীর সংখ্যার একটা নির্দিষ্ট লিমিট দেওয়া আছে। সংবিধান অনুযায়ী বলা আছে যে কোনো একটা রাজ্যে যতজন এমএলএ থাকবে তার ম্যাক্সিমাম 15% মন্ত্রী থাকতে পারে। 294 এর 15% হয় 44 মতন। ফলে পশ্চিমবঙ্গে ম্যাক্সিমাম মন্ত্রীর সংখ্যা হতে পারে 44 জন। তো এটা আমি একটু পরে আসছি। এবার এই যে মন্ত্রীদের কথা বললাম, এই মন্ত্রীদের ভেতর বিভিন্ন রকমের ভাগ আছে, যেমন মুখ্যমন্ত্রী, তারপর মিনিস্টার ইন চার্জ, মিনিস্টার অফ স্টেট, মিনিস্টার অফ স্টেট ইন্ডিপেন্ডেন্ট চার্জ, ডেপুটি মিনিস্টার, এইরকম বিভিন্ন রকমের মন্ত্রী বা মিনিস্টার হয়। আর এই বিভিন্ন মন্ত্রীদের আন্ডারে রাজ্যের বিভিন্ন দপ্তর বা মন্ত্রণালয় থাকে, যেমন শিক্ষা দপ্তর, স্বাস্থ্য দপ্তর, আইন বিভাগ, বিচার বিভাগ, ক্রেতা সুরক্ষা দপ্তর, এইসব। এখন পশ্চিমবঙ্গে যা অবস্থা তাতে সবকিছু মিলিয়ে টোটাল 55টা দপ্তর রয়েছে। তাহলে আইন মতো এই 55টা দপ্তর ম্যাক্সিমাম এই 44 জন মন্ত্রীর ভেতর ভাগ হবে। কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গে মন্ত্রী রয়েছেন টোটাল 6 জন। এই 6 জনের ভেতরই টোটাল এই 55টা ডিপার্টমেন্ট ভাগ করা। এখন কোন মন্ত্রী কোন কোন ডিপার্টমেন্টের দায়িত্বে রয়েছে সেটা আপনারা এই পিডিএফটাতে দেখতে পারেন। এই পিডিএফ এর লিঙ্ক আমি আপনাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো। এবার এর ভেতর আমি একজনের দপ্তর নিয়ে একটু আলোচনা করি, যেমন অগ্নিমিত্রা পাল। তার কাছে ডিপার্টমেন্ট আছে দুটো। কি কি? ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার, আর আরেকটা হলো ডিপার্টমেন্ট অফ মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স। এইবার এই যে মন্ত্রী রয়েছেন অগ্নিমিত্রা পাল, এনার এই সমস্ত ডিপার্টমেন্ট সম্পর্কে কি খুব ডিপ নলেজ আছে? তা কিন্তু নেই। এখন এনার যদি এই ডিপার্টমেন্ট সম্পর্কে জ্ঞান না থাকে তাহলে তিনি এই বিভিন্ন দপ্তর ঠিকভাবে চালাবেন কি করে? তো তার জন্য এই বিভিন্ন ডিপার্টমেন্টের একজন করে সচিব থাকেন। যে কোনো মন্ত্রীর আন্ডারে যে কোনো ডিপার্টমেন্ট থাকুক না কেন, প্রত্যেকটা ডিপার্টমেন্টের একজন করে সচিব হয়, যাকে বলা হয় সেক্রেটারি বা প্রিন্সিপাল সেক্রেটারি। এই প্রিন্সিপাল সেক্রেটারিদের এই নির্দিষ্ট ডিপার্টমেন্ট সম্পর্কে সমস্ত জ্ঞান থাকে। এবার আরেকটা বিষয় বলি, এই যে পশ্চিমবঙ্গে টোটাল 55টা ডিপার্টমেন্ট, এই 55টি ডিপার্টমেন্ট 6 জন মন্ত্রীর আন্ডারে ভাগ করা, কিন্তু কাজ করার জন্য ওই 55টা ডিপার্টমেন্টের 55 জন প্রিন্সিপাল সেক্রেটারি রয়েছে। প্রত্যেকটা ডিপার্টমেন্টের একজন করে প্রিন্সিপাল সেক্রেটারি হয়। এবার রাজ্যে কোনো একটা দপ্তর চলে কিভাবে? অ্যাকচুয়ালি দপ্তর চলা বা কোনো কাজ চলা
এটা বলতে বোঝায় যে কোনো একটা দপ্তরের কোনো একটা বিষয় নিয়ে কোনো একটা আইন তৈরি করা বা নিয়ম কানুন তৈরি করা। এবার এই নিয়ম কানুন তৈরি করতে গেলে দুটো বিষয় আসে, একটা হলো এই নিয়ম কানুনের প্রভাব জনগণের উপর কিভাবে পড়বে, আর একটা হলো ওই নিয়ম কিভাবে তৈরি হবে, মানে ওই নিয়মের পেছনে সাংবিধানে কি কি প্রভিশন থাকবে, অফিসিয়াল কি কি কাজবাজ আছে, এর জন্য পরবর্তীতে যাতে কোনো অসুবিধা না হয় সেই সমস্ত বিষয়গুলো দেখা। তো এই দুটো বিষয় দুজনে কাজ করে। এই অফিসিয়াল যত কাজ সেই সমস্ত কাজ করেন ওই ডিপার্টমেন্টের সেক্রেটারি, আর ওই নিয়মের ফলে মানুষের ওপর কি প্রভাব পড়তে পারে বা না পড়তে পারে বা মানুষের কি প্রয়োজন সেটা নিয়ে আলোচনা করেন কোনো একজন মন্ত্রী বা এমএলএ। আমি খুব ছোট্ট একটা এক্সাম্পল দিই। আমাদের স্কুল কলেজে নর্মালি যে টাইমটা হয় সেটা হলো 10:30 বা 10:45 থেকে স্কুল বা কলেজ শুরু হয়, তারপর মোটামুটি 4:30 বা 4:50 পর্যন্ত বা 5টা পর্যন্ত হয়, এইরকম একটা নিয়ম রয়েছে। এবার পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তর হয়তো একটা নতুন আইন বা নিয়ম কানুন বানাতে চাইলো যে এই টাইমটা 9:30 থেকে শুরু হবে, 9:30 থেকে 3টে পর্যন্ত স্কুল বা কলেজের পঠন পাঠনের সময় থাকবে। তাহলে এই পুরো সিস্টেমে এটা কিন্তু চেঞ্জ করতে হবে। তাহলে এই সিস্টেম চেঞ্জ করার জন্য নতুন একটা আইন বানাতে হবে। সেই আইনটা কার মাধ্যমে তৈরি হবে? শিক্ষা দপ্তরের মাধ্যমে। তাহলে শিক্ষা দপ্তরের যে মন্ত্রী আছে সেই মন্ত্রী একটা প্রপোজাল তুলবেন, একটা বিল তুলবেন, প্রথমে একটা রিটেন স্টেটমেন্ট নিয়ে আসবেন যে আগে পঠন পাঠনের সময় এই ছিল, এখানে এই অসুবিধা হচ্ছিল, এই সুবিধা হচ্ছিল, সেটাকে আমরা চেঞ্জ করে 9:30 থেকে 3টে করতে চাইছি, এর এই সুবিধা এই অসুবিধা, ছাত্রছাত্রীদের ভেতর এই সুবিধা হবে, টিচারদের এই সুবিধা হবে, এইরকম বিভিন্ন পয়েন্ট করে একটা বড় ডকুমেন্ট বানিয়ে ওই যে শিক্ষামন্ত্রী, শিক্ষা দপ্তরের যে হেড তাকে বলা হয় শিক্ষামন্ত্রী, শিক্ষামন্ত্রী ওই বড় একটা ডকুমেন্ট বানিয়ে বিধানসভা ভবনে পেশ করবে। তারপর বিধানসভা ভবনে ওই বিষয়টা নিয়ে আলোচনা হবে, আলোচনা হয়ে সবাই যদি সম্মতি দেয়, বেশিরভাগ লোকে যদি সম্মতি দেয়, সেক্ষেত্রে ওইটা একটা আইনে পরিণত হয়ে যাবে। এইবার ওই যে শিক্ষামন্ত্রী বড় একটা ডকুমেন্ট বানালো, মন্ত্রী কি নিজের হাতে ওই ডকুমেন্টটা বানিয়েছে? মন্ত্রী কিন্তু নিজের হাতে বানায় না, এই ডকুমেন্ট বানানোর কাজ করে ওই যে শিক্ষা দপ্তর, শিক্ষা দপ্তরের ভেতরে যে সেক্রেটারি রয়েছে তিনি ওই ডকুমেন্টে বিভিন্ন কথাবার্তা লেখেন যে এর ফলে এই অ্যাডভান্টেজ, এই ডিসঅ্যাডভান্টেজ, এখানে এই বিষয়গুলো আছে। এই পুরো ডকুমেন্টটা তৈরি করে ফাইনাল এই প্রিন্সিপাল সেক্রেটারি বা সচিব। এবার এখানে ওই সচিব নিজের হাতে তৈরি করেন না, তাকে এই কাজে হেল্প করার জন্য তার আন্ডারে বিভিন্ন লোকজন থাকে, তবে ওই কাজের হেড হন এই প্রিন্সিপাল সেক্রেটারি। অর্থাৎ ওই নিয়ম কানুনটা তৈরি ড্রাফটিং এর কাজের জন্য হেড হলেন ওই প্রিন্সিপাল সেক্রেটারি। এই বিষয়টা গেল। এখানে আরো একটা বিষয় আসবে, ধরলাম বিধানসভা ভবনে এই আইনটা পাশ হয়ে গেল যে স্কুল কলেজে পঠন পাঠনের সময় এখন থেকে 9:30 থেকে 3টে পর্যন্ত। এবার এটা শুধুমাত্র একটা আইন, এই আইনের সাপেক্ষে বা এই আইনটাকে বেস করে পুরো রাজ্যে একটা অর্ডার বার করতে হয় বা একটা নির্দেশ বার করতে হয়। কি হয়? একটা পেপারে লেখা থাকে যে নতুন এই আইনের উপর ভিত্তি করে এখন থেকে স্কুল কলেজের পঠন পাঠনের সময় 9:30 থেকে 3টে পর্যন্ত ধার্য করা হলো, আর এই হিসাবে প্রত্যেকটা স্কুল বা কলেজ তাদের মতন করে টাইম সেট করে নেবে। এইরকম একটা অর্ডার দিয়ে নিচে এখানে প্রিন্সিপাল সেক্রেটারি সাইন থাকে, অর্থাৎ শিক্ষা দপ্তরের যে প্রিন্সিপাল সেক্রেটারি বা প্রধান সচিব তার এখানে সাইন থাকে। এরপর এই ডকুমেন্টটা রাজ্যের যত স্কুল কলেজ আছে সবাইকে পাঠিয়ে দেওয়া হয়। তারপর প্রত্যেকটা স্কুল কলেজ তাদের নিজেদের মতন করে টাইমটাকে ফিক্স করে নেয়। তো এইভাবে মোটামুটি একটা সিস্টেম চলে। এবার ওই যে আইন তৈরি বা ওই নিয়ম কানুন তৈরির কথা বলেছিলাম, এটা হলো কাজের লেজিসলেটিভ পার্ট। রাজ্যের কোনো কাজের দুটো পার্ট হয়, একটা হলো লেজিসলেটিভ পার্ট বা লেজিসলেটিভ ওয়ার্ক, আর আরেকটা হলো ওই নিয়মটা বাস্তবায়ন করা। মানে এই যে প্রিন্সিপাল সেক্রেটারি অর্ডার বার করে সবাইকে বলে দিল, এটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ বা অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক। তো যে কোনো কাজের লেজিসলেটিভ ওয়ার্কের যে চিফ বা যে প্রধান তিনি হলেন কোনো একজন মন্ত্রী, আর কোনো কাজের অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের যে প্রধান তিনি হলেন প্রিন্সিপাল সেক্রেটারি। কোনো একটা ডিপার্টমেন্টে যে কোনো কাজের দুটো সাইড থাকে, লেজিসলেটিভ ওয়ার্ক আর অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক। লেজিসলেটিভ ওয়ার্কের যে হেড তিনি হলেন কোনো একজন মন্ত্রী, আর অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্কের যে হেড তিনি হলেন প্রিন্সিপাল সেক্রেটারি। এইবার একটা বিষয় আছে যে কোনো ডিপার্টমেন্টের যে লেজিসলেটিভ ওয়ার্ক আছে, মানে আইনি যে কাজ আছে, সেই কাজটা হয় বিধানসভা ভবনে। যে কোনো ডিপার্টমেন্টের যদি আইনি কাজ মানে লেজিসলেটিভ ওয়ার্ক করতে হয় সেটা হবে শুধুমাত্র বিধানসভা ভবনে।
আর কোনো একটা ডিপার্টমেন্টের যে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ আছে সেই কাজটা হয় ওই ডিপার্টমেন্টের যে হেডকোয়ার্টার রয়েছে সেখান থেকে। আচ্ছা, এই হেডকোয়ার্টার এখন কোথায়, কোন ডিপার্টমেন্টের? সেটা হলো এই যে আমরা স্বাস্থ্য ভবন শুনেছি, স্বাস্থ্য ভবন যে বিল্ডিংটা, এটা হলো স্বাস্থ্য দপ্তর বা ডিপার্টমেন্ট অফ হেলথের হেডকোয়ার্টার বা হেড অফিস। তারপর আরো একটা নাম শুনেছি, বিকাশ ভবন। এই বিকাশ ভবন যে বিল্ডিং, এটা হলো শিক্ষা দপ্তর বা ডিপার্টমেন্ট অফ এডুকেশন এর হেডকোয়ার্টার বা হেড অফিস। আমি একটা এক্সাম্পল দিই। খাদ্য ভবনের নাম আমরা শুনেছি, যেটা মির্জা গোলাপ স্ট্রিটে অবস্থিত। এখন যারা কলকাতার এরিয়াতে থাকেন তারা এই বিল্ডিংটা চেনেন, কিন্তু যারা কলকাতার বাইরে থাকেন তারা অনেকেই এই বিল্ডিংটা কোথায় জানেন না। তো ধর্মতলার কাছাকাছি একটা রাস্তা বা স্ট্রিট রয়েছে মির্জা গালেব স্ট্রিট, সেখানে একটা বিল্ডিং রয়েছে যে বিল্ডিং এর নাম হলো খাদ্য ভবন। এখানে দুটো ডিপার্টমেন্টের হেডকোয়ার্টার রয়েছে, একটা হলো এগ্রিকালচারাল মার্কেটিং আর আরেকটা হলো ফুড অ্যান্ড সাপ্লাই। এর মানে হলো এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংটাতে দুটো ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল মার্কেটিং আর ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই, এই দুটো ডিপার্টমেন্টের যে মেইন অ্যাডমিনিস্ট্রেটিভ বা এক্সিকিউটিভ কাজ, মানে যে প্রশাসনিক কাজ হয়, সেটা এই খাদ্য ভবন থেকে হয়। এবার যেহেতু এই খাদ্য ভবন বিল্ডিংটাতে দুটো ডিপার্টমেন্টের হেডকোয়ার্টার আর প্রত্যেকটা ডিপার্টমেন্টের একজন এক্সিকিউটিভ হেড বা অ্যাডমিনিস্ট্রেটিভ হেড অর্থাৎ প্রিন্সিপাল সেক্রেটারি থাকে, ফলে এই দুটো ডিপার্টমেন্টের যে প্রিন্সিপাল সেক্রেটারি তারা এই খাদ্য ভবনে বসেন। এর পাশাপাশি খাদ্যমন্ত্রী মানে মিনিস্টার অফ ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট আর মিনিস্টার অফ এগ্রিকালচার মার্কেটিং, এই দুটো ডিপার্টমেন্টের যে মন্ত্রীরা রয়েছেন তারাও এই খাদ্য ভবনেই বসে। বিভিন্ন মন্ত্রীরা যখন আইন তৈরি করার সময় হয় তখন বিধানসভা ভবনে বসেন, আর বাকি সময়টা যাদের যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টের এই হেডকোয়ার্টারে গিয়ে বসেন। এবার আমাদের যদি খাদ্য দপ্তরের উদ্দেশ্যে বা এই এগ্রিকালচার মার্কেটিং এই দপ্তরের উদ্দেশ্যে কোনো চিঠি চাপাটি করতে হয়, সেটা এই খাদ্য ভবনের অ্যাড্রেসেই করতে হয়। এছাড়া এই দুটো ডিপার্টমেন্ট রিলেটেড যে কোনো কাজ করতে গেলে বা খাদ্যমন্ত্রী বা এই ডিপার্টমেন্টে যে মন্ত্রী আছে তার সাথে যদি কখনো দেখা করতে হয়, সেক্ষেত্রেও আমাকে এই খাদ্য ভবনে গিয়েই দেখা করতে হবে এবং কাজটা এই খাদ্য ভবনে গিয়েই করতে হবে। এবার যেমন এই দুটো ডিপার্টমেন্টের জন্য খাদ্য ভবন রয়েছে, সেই রকমই বিভিন্ন ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা ভবন রয়েছে। এখন পশ্চিমবঙ্গে কোন ডিপার্টমেন্টের কোন ভবন সেটা আপনারা গভর্নমেন্টের এই ওয়েবসাইটে দেখতে পারেন। ওয়েবসাইটটা হলো wb.gov.in। এই ওয়েবসাইটে এসে এখানে দেখতে পারবেন ডিপার্টমেন্ট বা মিনিস্ট্রি বলে একটি অপশন আছে। এই ডিপার্টমেন্ট বা মিনিস্ট্রি অপশনে ক্লিক করলে পশ্চিমবঙ্গে টোটাল যতগুলো ডিপার্টমেন্ট আছে তার লিস্ট এখানে দিয়ে দেবে। এর ভেতর যে কোনো একটা ডিপার্টমেন্টে আপনি ক্লিক করলে ওই ডিপার্টমেন্ট সম্পর্কে সমস্ত বিষয় জানতে পারবেন, যে ওই ডিপার্টমেন্টের মিনিস্টার বা মিনিস্টার ইন চার্জ কে আছে, ওই ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি কে আছে বা অ্যাডিশনাল সেক্রেটারি কে আছে বা জয়েন্ট সেক্রেটারি কে আছে, এই সমস্ত ইনফরমেশন আপনারা জানতে পারবেন। আমি অল্প কিছু ডিপার্টমেন্টের নাম আপনাদের বলে দিই। যেমন প্রাণী সম্পদ ভবন বলে একটি বিল্ডিং আছে, যেটা কলকাতা নিকো পার্ক বা সল্টলেক স্টেডিয়ামের কাছাকাছি রয়েছে। এটা দুটো ডিপার্টমেন্টের হেডকোয়ার্টার, ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট আর ডিপার্টমেন্ট অফ অ্যানিম্যাল রিসার্চ ডেভেলপমেন্ট। এছাড়া আমরা অনেকেই বিকাশ ভবনের নাম শুনেছি, এটা সল্টলেকে অবস্থিত, ওই উল্টোডাঙ্গা বা কেষ্টপুর এর কাছাকাছি পড়ে। এই বিকাশ ভবনে বিভিন্ন ডিপার্টমেন্টের হেডকোয়ার্টার রয়েছে, যেমন ডিপার্টমেন্ট অফ মাস এডুকেশন অ্যান্ড এক্সটেনশন অ্যান্ড লাইব্রেরি সার্ভিস, এরপর ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন, এছাড়া এই ডিপার্টমেন্টটা অর্থাৎ ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার। তারপরে যেমন আছে বিদ্যুৎ ভবন, এটাও সল্টলেকে অবস্থিত, ওই সল্টলেক স্টেডিয়ামের কাছাকাছি। এই বিদ্যুৎ ভবন ডিপার্টমেন্ট অফ পাওয়ারের হেডকোয়ার্টার। তারপর যেমন আছে কারিগরি ভবন, নিউ টাউনে অবস্থিত। এই কারিগরি ভবন ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশনের হেডকোয়ার্টার। এখানে আমি এই অগ্নিমিত্রা পালের ব্যাপারটা বলি। এই যে ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার, এর হেডকোয়ার্টার কোথায় বললাম? এর হেডকোয়ার্টার হলো বিকাশ ভবন। আর এনার আন্ডারে যে আরেকটা ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট অফ মিউনিসিপাল অ্যাফেয়ার্স, এর হেডকোয়ার্টার হলো নগরায়ণ ভবন, এটাও সল্টলেকেই অবস্থিত। এখন একজন মিনিস্টার বা একজন মন্ত্রী, তার আন্ডারে দুটো ডিপার্টমেন্ট, দুটো ডিপার্টমেন্টের হেডকোয়ার্টার দুটো আলাদা আলাদা। তার মানে হলো এই মন্ত্রী অর্থাৎ অগ্নিমিত্রা পাল, তিনি যখন আইন তৈরি করার ব্যাপার থাকবে তখন বিধানসভাতে বসবেন, আর যখন আইন তৈরি করার ব্যাপার না থাকবে তখন
এই দুটো যে হেডকোয়ার্টার, এই দুটোর ভেতর যে কোনো একটা হেডকোয়ার্টারে তাকে পাওয়া যেতে পারে। তার মানে তিনি হয় এটা অথবা এটা বিভিন্ন সময় বিভিন্ন ভবনে গিয়ে বসেন, তবে প্রত্যেকটা ভবনের আলাদা আলাদা ওই প্রিন্সিপাল সেক্রেটারি থাকে, তারা ওই ভবনেই বসেন। এইবার আরো একটা বিল্ডিং এর নাম আপনারা শুনেছেন, নবান্ন। নবান্ন ঠিক এইরকম একটা ভবন যেখানে বিভিন্ন ডিপার্টমেন্টের হেডকোয়ার্টার রয়েছে, যেমন ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, এছাড়া ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স, ডিপার্টমেন্ট অফ হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স, তারপর ডিপার্টমেন্ট অফ ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স, তারপর ডিপার্টমেন্ট অফ জুডিশিয়ারি, ডিপার্টমেন্ট অফ ল, ডিপার্টমেন্ট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্স। এইসব এগুলো ছাড়াও আরো প্রচুর ডিপার্টমেন্টের হেড অফিস হলো ওই নবান্ন। এই নবান্নটা কোথায় অবস্থিত? হাওড়া জেলায়। আমরা সবাই শালিমার স্টেশনের নাম শুনেছি, ওই শালিমার স্টেশনের কাছাকাছি নবান্ন অবস্থিত। বিদ্যাসাগর সেতুর নাম শুনেছি, কলকাতা থেকে বিদ্যাসাগর সেতু ক্রস করে ওদিকে যাওয়ার সময় প্রথমেই পড়ে হলো নবান্নের ওই বিল্ডিংটা। এই নবান্নের আরো একটা স্পেশালিটি আছে, সেটা হলো যে এটা চিফ মিনিস্টার্স অফিস। এই যে বিভিন্ন আমি ভবনের কথা বললাম, এগুলোতে যেহেতু এই সমস্ত মন্ত্রীরা বসেন, ফলে এই সমস্ত মন্ত্রীদের অফিসও ইনডাইরেক্টলি এই ভবনগুলোকে বলা হয়। তো সেই হিসাবেই নবান্ন যে বিল্ডিংটা, সেখানে চিফ মিনিস্টার বা মুখ্যমন্ত্রী বসেন। এখন মুখ্যমন্ত্রী যেহেতু ওই বিল্ডিং এ বসেন, এই জন্য ওই বিল্ডিংটাকে চিফ মিনিস্টার্স অফিসও বলা হয়, অর্থাৎ সিএমও বিল্ডিংও বলা হয়। এবার এই নবান্ন সম্পর্কে আর একটা ইন্টারেস্টিং তথ্য দিই। নবান্ন যে বিল্ডিংটা, এটা কিন্তু আগে ছিল না, এটা তৈরি হয় 2013 সালে। তাহলে 2013 সালের আগে এই সমস্ত কাজ কোথায় হতো? এই কাজটাই আগে হতো রাইটার্স বিল্ডিং এ, যার বাংলায় নাম হলো মহাকরণ। কলকাতাতে লালবাজার থানার কাছাকাছি বিল্ডিং রয়েছে রাইটার্স বিল্ডিং, যার আরেক নাম মহাকরণ। 2013 সালের আগে পর্যন্ত চিফ মিনিস্টারের অফিস প্লাস ওই বিভিন্ন ডিপার্টমেন্টের হেডকোয়ার্টার ছিল ওই রাইটার্স বিল্ডিং। 2013 সালে ওই রাইটার্স বিল্ডিংটাকে বন্ধ করে দিয়ে সেই সমস্ত ডিপার্টমেন্ট শিফট করে নিয়ে যাওয়া হয় নবান্ন ওই বিল্ডিং এ। এখন বর্তমান সিচুয়েশনে চিফ মিনিস্টারের অফিস প্লাস অন্যান্য ডিপার্টমেন্টের হেডকোয়ার্টার ওই নবান্ন বিল্ডিং এ তো রয়েছে, তবে চিন্তা ভাবনা করা হচ্ছে যে নবান্ন থেকে সমস্ত ডিপার্টমেন্ট শিফট করে আবার রাইটার্স বিল্ডিং এ নিয়ে যাওয়া হবে। তাহলে বিভিন্ন ডিপার্টমেন্টের ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। এরপর একটা ছোট্ট টার্ম আছে যে ডিপার্টমেন্ট আর মিনিস্ট্রি, এই দুটোর ভেতর পার্থক্য কোথায়? আমরা কখনো কখনো বলি দপ্তর, আবার কখনো কখনো বলি মন্ত্রণালয়। এই দুটো কি একই জিনিস? এটা অনেকেরই খুব কনফিউশন থাকে। তো না, এই দুটো জিনিস কিন্তু একই জিনিস নয়। মিনিস্ট্রি নর্মালি সেন্ট্রাল লেভেলে বলা হয়। যেমন আমি যদি ফাইন্যান্স বা অর্থ বিভাগের কথা বলি, সেন্ট্রাল লেভেলে ফাইন্যান্সকে বলা হয় মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। কিন্তু ওই বিষয়টাই যখন একটা স্টেটের ব্যাপারে চলে আসে, তখন আমরা মিনিস্ট্রি অফ ফাইন্যান্স না বলে বলি ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স। স্টেটের ক্ষেত্রে এই মন্ত্রণালয়গুলোকে নর্মালি ডিপার্টমেন্ট হিসাবে কনসিডার করা হয়। তবে বোঝার সুবিধার্থে আমি মন্ত্রণালয় বা দপ্তর দুটোকে একই জিনিস বলতে পারি, কিন্তু স্পেসিফিক নাম যেহেতু আলাদা, এই জন্য রাজ্যের এই বিষয়গুলোকে 55টা মিনিস্ট্রি না বলে বলা হয় 55টা ডিপার্টমেন্ট। এবার মিনিস্ট্রি হলে তার যে হেড তাকে বলা হয় মিনিস্টার, আর ডিপার্টমেন্ট হলে তার যে হেড তাকে নর্মালি বলা হয় মিনিস্টার ইন চার্জ। মিনিস্টার কথার বাংলা অর্থ হলো মন্ত্রী, আর মিনিস্টার ইন চার্জ কথার অর্থ হলো ভারপ্রাপ্ত মন্ত্রী। পশ্চিমবঙ্গে দেখবেন যে টোটাল 55টা ডিপার্টমেন্ট আছে। এখন এই ডিপার্টমেন্টের যে দায়িত্ব আছে তাদের ক্ষেত্রে দেখবেন ডেজিগনেশন লেখা রয়েছে মিনিস্টার ইন চার্জ। শুধুমাত্র মিনিস্টার বলে কিন্তু লেখা নেই, শুধুমাত্র মিনিস্টার বলে একজনেরই লেখা আছে, সেটা হলো যে মুখ্যমন্ত্রী তার। শুধুমাত্র চিফ মিনিস্টারের ক্ষেত্রে মিনিস্টার শব্দটা উল্লেখ আছে, বাকি আর যারা মন্ত্রী আছে তাদের প্রত্যেকের ক্ষেত্রেই লেখা আছে মিনিস্টার ইন চার্জ, কারণ তারা যেহেতু ডিপার্টমেন্টের হেড। কোনো মন্ত্রণালয়ের হেড হলে তাদেরকেও শুধুমাত্র মিনিস্টার বলেই কনসিডার করা হতো। আপনারা বিভিন্ন সময় বিভিন্ন পাড়ায় যখন অ্যানাউন্সমেন্ট হয়, যখন কোনো মন্ত্রী আসে, তখন দেখবেন উল্লেখ করে যে এই ব্যক্তি আসছে যিনি পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত মন্ত্রী। তো স্পেসিফিক্যালি তিনি ভারপ্রাপ্ত মন্ত্রী হন, কোথাও কোথাও গুলিয়ে সেটাকে শুধুমাত্র মন্ত্রীই বলে দেওয়া হয়। তাহলে মিনিস্টার আর মিনিস্টার ইন চার্জ এই বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন। এরপর আরো দুই ধরনের মন্ত্রী থাকে, তারা হলেন মিনিস্টার অফ স্টেট আর ডেপুটি মিনিস্টার। এবার এই মিনিস্টার অফ স্টেট বা রাজ্যমন্ত্রী বলতে বোঝায় যে কোনো একজন মিনিস্টার ইন চার্জ, তাকে তার কাজে সাহায্য করার জন্য তার নিচে আরো একজন মন্ত্রী থাকে, তাকেই বলা হয় মিনিস্টার অফ স্টেট। এবার এখানে আরো একটা টার্ম আসে, কোথাও কোথাও লেখা থাকে যে মিনিস্টার অফ স্টেট ব্র্যাকেটে ইন্ডিপেন্ডেন্ট চার্জ। তো মিনিস্টার অফ স্টেট আর মিনিস্টার অফ স্টেট ইন্ডিপেন্ডেন্ট চার্জ
এদের দুজনের ভেতর একটুখানি পার্থক্য থাকে। এই যে পশ্চিমবঙ্গে টোটাল 55টা ডিপার্টমেন্ট আছে, এই 55টা ডিপার্টমেন্টে কিন্তু খুবই ইম্পর্টেন্ট না, কিছু কিছু ডিপার্টমেন্ট আছে যেগুলো একটু কম ইম্পর্টেন্ট। তো সরকার থেকে চাইলে ওই সমস্ত লেস ইম্পর্টেন্ট ডিপার্টমেন্টের জন্য আলাদা করে মিনিস্টার সেট করা যায়, অথবা যে মিনিস্টার ইন চার্জ তাকেই ওই দায়িত্ব দিয়ে দেওয়া যায়। তো আলাদা করে যে একটু কম র্যাঙ্কের মিনিস্টার হিসাবে যাকে বলা যায় তাকেই বলা হয় মিনিস্টার অফ স্টেট ইন্ডিপেন্ডেন্ট চার্জ। আমি একটা এক্সাম্পল দিই তাহলে ভালো বুঝতে পারবেন। একটা ডিপার্টমেন্ট রয়েছে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, এটা খুব ভাইটাল একটা ডিপার্টমেন্ট। এবার এই ডিপার্টমেন্টের একটা সাব পার্ট হলো ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল মার্কেটিং। তো ওই এগ্রিকালচারাল ডিপার্টমেন্টের যতটা ভ্যালু, এগ্রিকালচার মার্কেটিং এর কিন্তু ঠিক ততটা ইম্পর্টেন্ট বা ততটা ভ্যালু নয়। ফলে এগ্রিকালচার ডিপার্টমেন্টের যে হেড তাকে মিনিস্টার ইন চার্জ বলা হবে। আর ওই যে এগ্রিকালচার মার্কেটিং যে ডিপার্টমেন্ট, ওই ডিপার্টমেন্টের হেড হিসাবে আমি কোনো মিনিস্টার ইন চার্জকেও বসাতে পারি, অথবা এই মিনিস্টার ইন চার্জের আন্ডারে যে মিনিস্টার অফ স্টেট রয়েছে তাকেও এই পজিশনে বসাতে পারি। এখন ওই মিনিস্টার অফ স্টেটকে যদি এই ডিপার্টমেন্টের কাজে আমি বসিয়ে দিই, সেক্ষেত্রে এই মিনিস্টার অফ স্টেটকে বলা হবে মিনিস্টার অফ স্টেট ইন্ডিপেন্ডেন্ট চার্জ। তো এই মিনিস্টারদের সম্পর্কে আশা করি বুঝতে পেরেছেন। এরপর আরো এক ধরনের মিনিস্টার থাকে, সেটা হলো ডেপুটি মিনিস্টার, বা বাংলায় যাকে বলা হয় প্রতিমন্ত্রী। এই ডেপুটি মিনিস্টারের কনসেপ্টটা স্টেট লেভেলে আসে না, সেন্ট্রাল লেভেলে যে সমস্ত মন্ত্রী থাকে তাদের ক্ষেত্রে এই প্রতিমন্ত্রীটা হয়, কিন্তু রাজ্যের ক্ষেত্রে প্রতিমন্ত্রী পোস্টটা থাকে না। সেন্ট্রাল লেভেলে কি হয়, এই যে মিনিস্টার অফ স্টেট, এই মিনিস্টার অফ স্টেটকে বিভিন্ন কাজে সাহায্য করার জন্য তার আন্ডারে আরো একজন মন্ত্রী থাকে, তাকেই বলা হয় ডেপুটি মিনিস্টার। স্টেটের ক্ষেত্রে এই কনসেপ্টটা যেমন বললাম আসে না। তো এই হচ্ছে বিভিন্ন ধরনের মিনিস্টার। আচ্ছা, এবার ওই ডিপার্টমেন্টের অ্যাডমিনিস্ট্রেটিভ বা এক্সিকিউটিভ হেড কে বলেছিলাম, প্রিন্সিপাল সেক্রেটারি। এই প্রিন্সিপাল সেক্রেটারির নিচে আরো বিভিন্ন ধরনের সেক্রেটারি আছে, যেমন প্রিন্সিপাল সেক্রেটারি অ্যাডিশনাল চার্জ, বা শুধু সেক্রেটারি অ্যাডিশনাল চিফ সেক্রেটারি, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি অ্যাডিশনাল চার্জ, এই রকম। এবার এই সেক্রেটারি সম্পর্কে আরো কিছু বিষয় আছে, যেমন এই যে চিফ মিনিস্টার বা মুখ্যমন্ত্রী, এই চিফ মিনিস্টারকে আলাদা করে শুধুমাত্র অ্যাডভাইস দেওয়ার জন্য একজন সেক্রেটারি থাকে, তাকে বলা হয় চিফ সেক্রেটারি। অ্যাকচুয়ালি এই যে 55টা ডিপার্টমেন্টের 55 জন প্রিন্সিপাল সেক্রেটারি রয়েছে, এই প্রিন্সিপাল সেক্রেটারিদের হেড তিনি হলেন এই চিফ সেক্রেটারি। তিনি এই সমস্ত সেক্রেটারির হেড পোস্টেও থাকেন, তার সাথে সাথে চিফ মিনিস্টারের অ্যাডভাইজার পদেও থাকেন। এবার এই চিফ সেক্রেটারি যেহেতু সমস্ত সেক্রেটারিদের হেড, এই জন্য এই চিফ সেক্রেটারিকে বলা হয় হেড অফ স্টেট সেক্রেটারিয়েট। এই চিফ সেক্রেটারি কোন একটা রাজ্যের ভেতর আইএএস র্যাঙ্কে সব থেকে বড় অফিসার হন বা সব থেকে উঁচু পদের অফিসার হন। বর্তমানে পশ্চিমবঙ্গের চিফ সেক্রেটারি হলেন মনোজ কুমার আগরওয়াল। এবার এই চিফ সেক্রেটারিকে তার কাজে হেল্প করার জন্য আরো অনেক সেক্রেটারি থাকে তার নিজের আন্ডারে, সেই সমস্ত সেক্রেটারিদের বলা হয় অ্যাডিশনাল চিফ সেক্রেটারি। এই যে 55টা ডিপার্টমেন্ট বললাম, এই ডিপার্টমেন্টের যে হেড তাদেরকে যেমন প্রিন্সিপাল সেক্রেটারি বলা হয়, প্রিন্সিপাল সেক্রেটারি একটা আলাদা পোস্ট, সবই আইএএস পোস্ট, শুধুমাত্র র্যাঙ্ক উপর নিচে হয়। সব থেকে উঁচু র্যাঙ্কের অফিসার হলেন চিফ সেক্রেটারি, তার নিচে র্যাঙ্ক হলো অ্যাডিশনাল চিফ সেক্রেটারি, তার নিচে র্যাঙ্ক হলো প্রিন্সিপাল সেক্রেটারি। এর নিচেও আর একটা পোস্ট আছে, সেটা হলো শুধু সেক্রেটারি। তার নিচে পোস্ট হলো জয়েন্ট সেক্রেটারি। এর নিচেও আরো একটা পোস্ট আছে, সেটা হলো ডেপুটি সেক্রেটারি। এই যতজন সেক্রেটারি আছে প্রত্যেকেই কিন্তু আইএএস র্যাঙ্কের অফিসার, তবে প্রত্যেকের র্যাঙ্ক আলাদা। এনার র্যাঙ্ক সব থেকে বড়, তার থেকে কম র্যাঙ্ক এনার, তার থেকে কম র্যাঙ্ক এনার, এইরকম। তো এই যে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, এই ডিপার্টমেন্টের হেড হিসাবে প্রিন্সিপাল সেক্রেটারি বসতে পারেন, অথবা সেক্রেটারিকে বসানো যায়, অথবা অ্যাডিশনাল চিফ সেক্রেটারিকে বসানো যায়। মানে বিভিন্ন ডিপার্টমেন্টের যে হেড তিনি আইএএস র্যাঙ্কের বিভিন্ন রকম অফিসার হতে পারেন। প্রিন্সিপাল সেক্রেটারি হতে পারেন, শুধুমাত্র সেক্রেটারি হতে পারেন, অথবা অ্যাডিশনাল চিফ সেক্রেটারিও হতে পারে। কখনো কখনো জয়েন্ট সেক্রেটারিকেও ওই ডিপার্টমেন্টের হেড হিসাবে বসিয়ে দেওয়া হয়। তবে নর্মালি কোনো একটা ডিপার্টমেন্টের যে হেড, সেখানে প্রিন্সিপাল সেক্রেটারি অথবা সেক্রেটারি পদেই বসানো হয়। এবার এই ডিপার্টমেন্টের আবার বিভিন্ন ভাগ আছে, যেমন আমি যদি এই ডিপার্টমেন্টের কথা বলি, ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার। এইখানে কিন্তু তিনটে ডিপার্টমেন্ট আলাদা আলাদা রয়েছে, ডিপার্টমেন্ট অফ ওমেন ডেভেলপমেন্ট, ডিপার্টমেন্ট অফ চাইল্ড ডেভেলপমেন্ট আর ডিপার্টমেন্ট অফ সোশ্যাল ওয়েলফেয়ার। তো কোনো একটা ডিপার্টমেন্টের এই যে বিভিন্ন ভাগ, এইগুলোকে বলা হয় ডিপার্টমেন্টের উইংস। এই প্রত্যেকটা উইংসেও একজন করে সেক্রেটারি থাকে, তো সেই সেক্রেটারি পদে নর্মালি এই জয়েন্ট সেক্রেটারি বসেন।
প্রিন্সিপাল সেক্রেটারির আন্ডারে যে সমস্ত উইংসগুলো থাকে এই উইংসগুলোর হেড হিসাবে নর্মালি জয়েন্ট সেক্রেটারি বসে। এবার এই যে আলাদা আলাদা উইংস, এই উইংসেরও আবার আলাদা আলাদা ডিভিশন হয়। যেমন এর ভেতর হয়তো 3 ধরনের কাজ আছে, তাহলে 3 ধরনের কাজের জন্য 3 ধরনের হেড থাকে। তো এই সমস্ত হেডে যে সমস্ত সেক্রেটারি বসে তাদেরকে নর্মালি বলা হয় ডেপুটি সেক্রেটারি। এই উইংসকে যে 3টা ভাগে ভাগ করা হলো এইগুলোকে বলা হয় ডিভিশন। তো ডিভিশনের হেডগুলোকে বলা হয় ডেপুটি সেক্রেটারি। এইরকম বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন ভাগ হয়। আচ্ছা, অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম সম্পর্কে মোটামুটি একটু বলেছি। এরপরে বিধানসভা ভবন। বিধানসভা ভবন সম্পর্কে দু একটা কথা আমি একটু বলে রাখি। প্রথমত, এই বিধানসভা ভবনটা কোথায় অবস্থিত? বিধানসভা ভবনটা যারা কলকাতায় থাকে তারা খুব ভালো বুঝতে পারবেন, আর যারা কলকাতায় না থাকেন তাদের জন্য আমি বলি এই বিধানসভা ভবনটা ধর্মতলা ইডেন গার্ডেনের কাছাকাছি অবস্থিত। বিধানসভা ভবন, হাইকোর্ট আর রাজভবন অর্থাৎ রাজ্যপাল যেখানে থাকে এই 3টে ইনস্টিটিউটই ওই ইডেন গার্ডেনের কাছাকাছি ওই জায়গায় অবস্থিত। আচ্ছা, এর ভেতর বিধানসভা ভবনটা একদম ওপর থেকে যদি দেখি এইরকম এইচ টাইপের একটা বিল্ডিং। এখানে বিভিন্ন রকম ঘরটর আছে, লাইব্রেরি, বিভিন্ন মন্ত্রণালয়ের আলাদা আলাদা চেম্বার, বিভিন্ন রকম চেম্বার টেম্বার আছে। আর মাঝখানে এইরকম একটা বড় গোল টাইপের একটা বড় হল রয়েছে। এই হলটাকেই বলা হয় অ্যাকচুয়াল বিধানসভা কক্ষ। এই হলের ভেতরটা খানিকটা এরকম দেখতে, একটা রাউন্ড করে বড় একটা হল। এর ভেতর এইখানে একটা বসার জায়গা থাকে যেখানে স্পিকার বসে আর এর সোজাসুজি এইখানে আরো কিছু টেবিল থাকে যেখানে বিভিন্ন অফিসাররা বসেন বিভিন্ন কাজের জন্য। আর এর চারপাশে এইরকম ভাবে রাউন্ড করে বিভিন্ন টেবিল থাকে। এই সমস্ত টেবিলে এই এমএলএরা বসেন। এর ভেতর এই ডান দিক থেকে বসে হলো যারা রুলিং পার্টি। বর্তমানে পশ্চিমবঙ্গের রুলিং পার্টি হলো বিজেপি, ফলে বিজেপির এমএলএরা এই ডান দিক থেকে বসতে শুরু করে। তো ডান দিক থেকে বসতে বসতে হয়তো এতদূর পর্যন্ত বিজেপির এমএলএরা বসলো, তারপর এরপর থেকে হচ্ছে বিরোধী দলের যে সমস্ত এমএলএরা রয়েছে তারা বসে। আর এই সামনের দিকে একদম এই সামনের দিকে সিটগুলোতে মন্ত্রীরা বসে। বর্তমানে পশ্চিমবঙ্গের বিধানসভা স্পিকার হলেন রথীন্দ্রনাথ বোস। তবে এমএলএ সবার শপথ গ্রহণ করার আগে গভর্নর তাপস রায়কে প্রোটেম স্পিকার বলে নিযুক্ত করেছিলেন। এবার এই বিধানসভা ভবনের আমি অধিবেশন বা সেশন সম্পর্কে একটা কথা বলি। সেন্ট্রাল লেভেলে সংসদে যেরকম বছরে মিনিমাম 3টে সেশন হওয়ার কথা, রাজ্যের ক্ষেত্রে কিন্তু 3টে সেশন হয় না। সংবিধান অনুযায়ী বলা হয় যে কোনো একটা রাজ্যে সারা বছর ধরে মিনিমাম 2টো সেশন রাখতেই হবে। 2টোর পরে কোনো রাজ্য যদি চায় সেক্ষেত্রে যত খুশি সেশন রাখতে পারে, 3টে 4টে 5টা 10টা সারা বছর ধরে 15টা সেশনও রাখতে পারে, কিন্তু 2টো সেশন মিনিমাম রাখতেই হবে। আর এই 2টো সেশনের ভিতর ম্যাক্সিমাম 6 মাস পর্যন্ত গ্যাপ থাকতে পারে। তো আমি পুরো বিষয়টা একটু বোঝানোর চেষ্টা করলাম, মাঝখানে যদি কোথাও কিছু মিস গিয়ে থাকে আমাকে কমেন্টে একটু জানিয়ে দেবেন। আর এই পুরো সেশন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে অন্য কোনো একটা টপিক নিয়ে।